সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এশিয়ান কাপ বাছাইয়ে সন্ধ্যা 7টায় সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। স্টেডিয়ামে দর্শকদের ঢল। করোনা সংক্রমণের ঝুঁকি বাড়লেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, নমুনা পরীক্ষা করাতেই চান না অনেকে। ইউরোপের দেশ অস্ট্রিয়ায় হাই স্কুলে বন্দুক হামলায় নিহত অন্তত 10, আহত আরও বেশ কয়েকজন। জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। এর মধ্যে পুরো স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ম্যাচকে কেন্দ্র করে পল্টন, গুলিস্তান সহ স্টেডিয়ামের আশপাশের এলাকা উৎসব মুখর হয়ে উঠেছে। বেলা 2:30টায় গেট খোলার অনেক আগেই লাইনে দাঁড়ান দর্শকরা। জাতীয় স্টেডিয়ামে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসিব, আর অল্প কিছু সময় পরই তো বাংলাদেশ ও সিঙ্গাপুরের এই ম্যাচটি মাঠে গড়াতে যাচ্ছে। নিশ্চয়ই দর্শকদের উত্তেজনা এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। টিকিট নিয়ে কি কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের অভিযোগ পেয়েছেন? অবশ্যই টিকিটের সমস্যা তো সবচেয়ে বড় সমস্যা। এটা এই জন্য সোনার হরিণ। মানুষ কদিন আগে ঈদ যাত্রায় ঢাকা ছেড়েছে, সেখানেও অতটা সোনার হরিণের সমস্যা হয় নাই। এই 10 তারিখের ম্যাচে টিকিট প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে যে সোনার হরিণ সমস্যা হয়েছে, সেটা সম্মুখীন আছে বাবু থেকে হতে হয়েছে। 4 জুনে যে ম্যাচ হয়েছিল প্রীতি ম্যাচ বাংলাদেশ ভুটান, সেই ম্যাচের থেকেও বাবু আসলে শিক্ষা নেয় নাই এই টিকিট সমস্যা সমাধানের। এবং একটা সময় যেটা হয়েছে যে আমরা মাঠ থেকে অর্থাৎ স্টেডিয়াম থেকে বের হতে পারিনি। আমি এই মতো স্টেডিয়ামের ছাদে দাঁড়িয়ে রয়েছি। আমি চেয়েছিলাম যে স্টেডিয়ামের বাইরে গিয়ে পরিবেশটাকে একটু ভালোভাবে দেখানোর জন্য, কিন্তু সেই সুযোগটা পাইনি, কারণ একেবারেই শাটার পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে স্টেডিয়ামের গেটের, যে আমাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না এবং বলা হচ্ছে যে ভাই ম্যাচ চেষ্টা করে বের পাবেন না। এতটা সমস্যা আসলে বাইরে ছিল এবং শাটারে আসলে মানুষ লাথি মারছিল দর্শকরা যারা খেলা দেখতে আসলে, অর্থাৎ তারা ঢুকতে পারছিল না। তারপরে যারা ঢুকেছে তারা একেবারে গেট ভেঙে ঢুকেছেন। এমনটাই আসলে দেশের ফুটবলের যে উন্মাদনা, সেটা যে কোন স্তরে গিয়েছে বাফুফে এখনো আঁচ করতে পারেনি, যার ফলে এরকম একটা অব্যবস্থাপনা শুরু থেকেই। যদি আমি শুরুতে বলছিলাম যে অনেকটা সুস্থিরভাবে দর্শক ঢুকেছেন, কিন্তু সময় যত বেরিয়েছে দর্শকদের উন্মাদনাটা এতটা বেড়েছে যে বাফুফে তা হ্যান্ডেল করতে পারেনি, নিরাপত্তা প্রহরীরাও সেটা করতে পারেনি। এবং একটা বিষয় জানি রাখি দর্শকদের জন্য, যে মূল একাদশ, সেই মূল একাদশে কিন্তু শামীম সোম, তারা অভিষেক হচ্ছে, হামজা চৌধুরী আছেন ফাহমিদুল ইসলাম, এবং বাংলাদেশের আগের অর্থাৎ ভুটানের সঙ্গে বাংলাদেশের যে ম্যাচ খেলেছে প্রীতি ম্যাচ, সেখানে 3টা পরিবর্তন। জামাল ভুঁইয়া খেলছেন না, মূল একাদশে নেই তিনি। গত ম্যাচে স্কোর করা সোহেল আহমেদ তিনি স্কোয়াডে নেই, এবং একই সাথে হচ্ছে তাজউদ্দিন, তিনি স্কোয়াডে নেই। এবং হৃদয় আজকে একাদশে ফিরেছেন। শামীম সোমের অভিষেক হচ্ছে, বলেছি দর্শকদের উন্মাদনের জায়গাটা আমি যদি একটা অংশ দেখাই স্টেডিয়ামের কোন অবস্থায় আছে। পুরো স্টেডিয়াম প্যাক, 36,000 দর্শকের ধারণ ক্ষমতা থাকা স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ। দর্শকের উপস্থিতি এতটা যে একটা তিল ধারণের জায়গা নেই। এরপরও দর্শক এখনো বাইরে অপেক্ষমান, যারা ঢোকার চেষ্টা করছেন তারা। এবং কিছুক্ষণ পরেই ম্যাচ শুরু হবে। পুলিশ স্কোয়াড ঘোষণা হয়েছে, টানেল তৈরি করা হয়েছে, যে টানেল দিয়ে খেলোয়াড়রা মাঠে ঢুকবেন। সে টানেল তৈরি করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ দল এবং সিঙ্গাপুর দল যে আমরা দেখবো এই টানেল দিয়েই মাঠে ঢুকতে। এবং আমি যেটা বলছি যে স্টেডিয়ামে ছাদে দাঁড়িয়ে আসলে কথা বলছি বা আপনাদের সাথে সংযোগ হওয়ার চেষ্টা করেছি। মাঠ থেকে বের হওয়ার সুযোগ দেয় এবং ম্যাচ শেষ হবে প্রায় 9:15টার দিকে। তার আগে আসলে মাঠ থেকে বের হওয়ার কোনো রকমের কোনো সুযোগ দেখছি না, বা একেবারে নাই বলা যায়। দোলা, জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত ছিলেন সরাসরি সহকর্মী মোহাম্মদ হাসিব। পরের প্রসঙ্গে যাচ্ছি। দেশে একদিনে আরও 5 জন করোনায় আক্রান্ত হয়েছেন। ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট এলেও নমুনা পরীক্ষা করাতে চান না অনেকে। মানা হচ্ছে না সরকারের স্বাস্থ্য সচেতনতার পরামর্শ, ফলে বাড়ছে ঝুঁকি। রাজধানীর কোভিড ডেডিকেটেড হাসপাতাল মঙ্গলবার সকালে অনেকে জ্বর, ঠান্ডা সহ বিভিন্ন উপসর্গ নিয়ে প্রাথমিক চিকিৎসা নিতে এসেছেন, কিন্তু করোনা পরীক্ষা হচ্ছে না। অথচ হাসপাতালটির আইসিইউতে 5 জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 41 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ইউনাইটেড হাসপাতালে 25টি, বাংলাদেশ ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে 5টি, স্পেশালাইজড হাসপাতালে 1টি, আজগর আলী হাসপাতালে 1টি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে 9টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে
5 জনের শরীরে করোনার উপস্থিতি মিলেছে। অনেক হাসপাতালে নমুনা পরীক্ষার কিট নেই। চিকিৎসকরা জানান, অনেকের মধ্যে নিজ থেকে নমুনা পরীক্ষার আগ্রহ থাকে না। এরা আসলে বিভিন্ন জটিলতার জন্য বিভিন্ন জায়গায় ভর্তি ছিল, যেমন স্ট্রোক আছে, অথবা একজন ডায়ালিসিসের রোগী আছে কিডনি সমস্যার জন্য, অথবা মাল্টিপল প্রবলেম, ডায়াবেটিস রিলেটেড অন্যান্য যে প্রবলেম থাকে, যখন ওগুলো টেস্ট করতে যায়, যখন দেখা যায় যে তার কোভিড টেস্ট করায় যখন পজিটিভ আসে, তখনই মেনলি এই রোগীগুলোই পাচ্ছি বেশি আমরা। করোনার নতুন ভ্যারিয়েন্ট আসায় বাস স্ট্যান্ড ও মেট্রো রেল সহ জনবহুল জায়গায় মাস্ক পরা সহ স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ, কিন্তু এ বিষয়ে উদাসীন বেশিরভাগ মানুষ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। 4 দিনের সরকারি সফরে এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার সকাল 7:05 প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে তথ্য জানান, সফরকালে ডক্টর ইউনূস বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। 14 জন প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুক্রবার লন্ডনে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের বর্তমান পরিস্থিতিতে দুজনের আলোচনা টার্নিং পয়েন্ট হতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ব্রিফিংয়ে তিনি আরও বলেন, এপ্রিলের আগেই ভোট করা সম্ভব। 4 দিনের সফরে যুক্তরাজ্য গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনে তার সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি টানা 17 বছর সেখানে রয়েছেন। বৈঠকের বিষয়টি নিয়ে মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টা লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে, তখন থেকেই মোটামুটি আপনার একটু আলোচনা হচ্ছিল যে সেখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন, সেখানে একটা সাক্ষাৎকার হতে পারে। গতকালই আপনার আমাদের একটা স্ট্যান্ডিং কমিটির মিটিংও হয়েছে। এটা আপনাদের জানানো দরকার যে চেয়ারম্যান সাহেব নিজে অসুস্থ থাকে, অসুস্থ থাকার পরে উনি নিজে মিটিং করেছেন। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। দেশ ও রাজনীতির জন্য এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন তিনি। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে। মির্জা ফখরুল জানান, তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন। দলের তরফ থেকে আমরা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এবং তাকে আপনার আমরা তার সাফল্য প্রার্থনা করেছি এই সাক্ষাৎকারে। প্রধান উপদেষ্টা 2026 সালের এপ্রিলে জাতীয় নির্বাচনের ঘোষণা দিলেও বিএনপি মহাসচিব মনে করেন তার আগে ভোট সম্ভব। বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে বিনোদন পার্কে ভিড় করছেন নগরবাসী। রাজধানীর আগারগাঁওয়ে বিমান জাদুঘরে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী জহিরুল মহসান। সেখান থেকে সরাসরি যোগ দিয়েছেন তিনি। মহসান, এই মুহূর্তে এই জাদুঘরে দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? এছাড়া অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো তো আপনি নিশ্চয়ই ঘুরে দেখেছেন, জানাবেন বিস্তারিত। দোলা, ঈদের লম্বা ছুটিতে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে কিন্তু নগরবাসী ভিড় করছে। আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন বিনোদন কেন্দ্রে পরিবার নিয়ে আসলে নগরবাসী যাচ্ছে, ঘুরছে এবং তারা ঈদের আনন্দ উপভোগ করছে। এবং আমরা এখন রয়েছি রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। এখানে বিমান বাহিনীর ঐতিহ্য ও গৌরবগাথা ইতিহাস জানতে পারছেন দর্শনার্থীরা। আমরা সকাল থেকেই দেখেছি যে এখানে দর্শনার্থী আসছেন এবং বেশিরভাগ আসলে সবাই পরিবার নিয়ে আসছেন, কেউ বন্ধুদের সঙ্গে আসছেন, আবার কেউ আত্মীয় স্বজনদের নিয়েও কিন্তু এখানে ঘুরতে আসছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, এখানে সবচেয়ে বেশি যারা আনন্দ পাচ্ছে তারা হচ্ছে কোমলমতি শিশুরা। তারা বিমান বাহিনীর এই বিমানগুলো দেখে তারা আপ্লুত হচ্ছে এবং
অনেকে আসলে বিমানের উপরের সাথে ছবি তুলছে এবং ছবি তুলে এটাকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আসলে তাদের একটা সুন্দর মুহূর্ত তারা ফোনবন্দি করছে। এছাড়া আমরা দেখেছি যে যারা অভিভাবক রয়েছেন তারাও কিন্তু তাদের সন্তানদের বিমান সম্পর্কে বিভিন্ন তথ্য জানানোর জন্য তারা আসলে এখানে এসেছে এবং বিমান বাহিনীর যে গৌরব গাথা ইতিহাস এই সম্পর্কে জানতেও কিন্তু তারা এখানে আসছে। এবং বিমান বাহিনীর বিভিন্ন বিমান ছাড়াও এখানে কিন্তু বাইরে পার্ক রয়েছে এবং বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা রয়েছে, সেই রাইডগুলোও কিন্তু শিশুরা উপভোগ করছে। এছাড়াও আমরা দেখছি যে সকাল থেকেই যারা আসছেন তারা অনেকে আসলে দুপুরের পরে অনেকে ফিরে গেছেন, আবার দুপুরের পরে অনেকে এসেছেন, তারা অনেকে আবার এখন কিছুটা ভিড় বাড়ছে এবং কিছুক্ষণ আগে ভিড় কম ছিল, আবার সন্ধ্যার পর থেকে আসলে ভিড় বাড়া শুরু হবে বলে আসলে এখানে যারা দায়িত্বরত ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই আজ 9টা পর্যন্ত আসলে এই জাদুঘর খোলা থাকবে এবং 9টা পর্যন্তই দর্শনার্থী প্রবেশ করতে পারবেন এবং তারা এখান থেকে বের হতে পারবেন। এবং তারা যারাই আসছেন তারা আসলে কিন্তু উপভোগ করছেন ব্যাপক, সবাই বলছেন যে চমৎকার মুহূর্ত কাটাচ্ছে, ঈদের যে আনন্দ তারা এই জাদুঘরে এসে সেই আনন্দের মাত্রা তাদের আসলে বেড়ে যাচ্ছে। দোলা, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহসেন। দেশের বাইরের খবর, ইউরোপের দেশ অস্ট্রিয়ায় একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর গ্রাজে বোর্গ নামের একটি স্কুলে ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন। সন্দেহভাজন হামলাকারী স্কুলেরই একজন ছাত্র বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলার পর বন্দুকধারী আত্মহত্যা করে বলে জানায় পুলিশ। ঘটনার পর স্কুলটিতে গিয়ে সবাইকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনার কারণ জানতে তদন্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। এশিয়ান কাপ বাছাই সন্ধ্যা 7টায় সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। স্টেডিয়ামে দর্শকের ঢল। করোনা সংক্রমণের ঝুঁকি বাড়লেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, নমুনা পরীক্ষা করাতেই যান না অনেকে। ইউরোপের দেশ অস্ট্রিয়ায় হাই স্কুলে বন্দুক হামলায় নিহত অন্তত 10, আহত আরও বেশ কয়েকজন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।